ফারহানা, আজ নির্বাচন কমিশনে দলের আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি আয় দেখিয়েছে 15,65,94,842 টাকা, ব্যয় হয়েছে 4,80,04,823 টাকা। আপনাদের উদ্বৃত্ত আছে 10,85,90,019 টাকা। আপনাদের আয় 15 কোটি টাকা। এত বড় দল, আসলে আমি ভাবছিলাম আয়টাকে একটু দলের তুলনায় কম কিনা। সারা দেশে বিএনপি নেতাকর্মীরা যে কোটি কোটি টাকা চাঁদাবাজি করে, দখল বাণিজ্য করে, এসব করে বেড়াচ্ছে, সেগুলো দলের ফান্ডে না দিয়ে কি কিছু কিছু দলের ফান্ডে দেয় না, পুরোটাই নিজেরা রেখে দেয়? 15 কোটি টাকা আয় কমই মনে হচ্ছে না? আমি যদি আপনার প্রশ্নকে সত্য বলেও ধরে নিই, মানে আপনার যে উদ্ধৃতিটা যে বিএনপির নেতাকর্মীরা হাজার হাজার কোটি টাকা চাঁদাবাজি করছে, লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি করছে, এটা যদি আমি তর্কের খাতিরে সত্য, আমি হাজার হাজার কোটি বলিনি, কোটি কোটি। আচ্ছা, কোটি কোটি টাকা, ঠিক আছে ঠিক আছে, আসলটা সে বলছে, সত্যটা আপনি হয়তো কম বলছেন। আচ্ছা, সেটা যদি সত্য আমি ধরে নেই, আমি আপনাকে বলি এত বছর 15-17 বছর ক্ষমতার বাইরে ছিল, এবং যেটা মঞ্জু ভাই নিজেও স্বীকার করলেন যে এতদিন তো আমরা বিএনপির বিরুদ্ধে এগুলো কোনো অভিযোগ শুনি নাই, কিন্তু দলটা তো এত বড়ই ছিল, তাই না? তো তখনও তো দলটা চলেছে, তাই না? দলটা আসলে চলে দলের কর্মীদের দেয়া টাকায়। দলের কর্মীরা প্রত্যেকে নির্ধারিত চাঁদার পরিমাণ থাকে, কে কত টাকা তার পদ অনুযায়ী, স্ট্যান্ডিং কমিটির একরকম, কেন্দ্রীয় কমিটির একরকম, তো তারা তাদের পদ অনুযায়ী টাকা দিতে বাধ্য, এবং এই টাকাটা তারা দেয়, এবং স্ট্যান্ডিং কমিটির যারা তারা কিন্তু প্রতি মাসে টাকা দেন। 1, 2 হচ্ছে আমরা অনুদানও পাই, বিভিন্ন বড় বড় ব্যবসায়ী আমাদেরকে অনুদান দেন দলে। শুধু তো বিএনপি না, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত, অন্যান্য দলেরও বড় বড় ডোনার থাকে, এবং এটা মানে সারা বিশ্বব্যাপী রাজনৈতিক দলগুলো এভাবেই চলে, অনুদানে চলে। তো সেই অনুদানের টাকাও যুক্ত হয়, আমাদের কিছু প্রকাশনা আছে আমাদের দলের তরফ থেকে, সেগুলোর কাছ থেকেও আসে। আপনি এখন খরচের খাতটা দেখেন, নর্মালি যখন আমরা জেলা পর্যায়ে কোনো বা বিভাগীয় পর্যায়ে কোনো মিটিং করি, এই জায়গায় আপনার প্রশ্নের উত্তরটা আছে। আমাদের বিভাগীয় যেই নেতারা থাকেন তারা যুগ্ম মহাসচিব পদমর্যাদার হন, কিংবা খুব কম হলেও তারা অ্যাটলিস্ট একটা বড় সম্পাদকীয় পদে থাকেন, সাংগঠনিক সম্পাদক তো আছেই। সো বিভাগীয় পর্যায়ে সাংগঠনিক সম্পাদক, যুগ্ম মহাসচিব, ওই এলাকার যারা আছেন এবং যারা এমপি ক্যান্ডিডেট আছেন, তারা সকলে মিলেই কিন্তু মিটিং এবং অন্যান্য আয়োজনের যে খরচ, এবং ঢাকা থেকে যখন কেন্দ্রীয় নেতৃবৃন্দ যান, ফর এক্সাম্পল কক্সবাজার যাচ্ছেন কিংবা ধরুন সিলেটে যাচ্ছেন, তখন লোকাল লিডার যারা আছেন তারা কিন্তু আমাদের ব্যয় বহন করেন। সো এটা কিন্তু এমন না যে দলের ফান্ড বা কেন্দ্র থেকে, দপ্তর থেকে সেই টাকাটা দেয়, নো, এটা লোকাল লিডাররা বের করে। লোকাল লিডাররা আসলে কোত্থেকে এত খরচের টাকা পান, সেটা কি কখনো বিএনপি প্রশ্ন করে? সেটা কি তারা চাঁদাবাজি করে নেন, না কারো ব্যবসা দখল করে নেন? সেই হিসাব কিতাব কি বিএনপি রাখে? আমি আসবো রুমিন ফারহানা। উত্তর কিন্তু শেষ হয়নি। আচ্ছা প্লিজ, আমি আপনাকে বলি, এত টাকা যে বলছেন, একটা মিটিং অ্যারেঞ্জ করতে কিন্তু খুব বেশি টাকা খরচ হয় না। একটা মঞ্চ রেডি করতে হয়, নেতা কর্মীরা অটোমেটিক দলের মিটিং এ আসে, কাউকে 500 টাকা, 200 টাকা, 100 টাকা দিয়ে আনার কোনো প্রশ্ন নাই। আর একটা মিটিং এ যেহেতু খাওয়া দাওয়ার ব্যাপার থাকে না, সো মঞ্চ তৈরি, সাউন্ড সিস্টেম নেয়া, আলো, এই বাইরে কিন্তু সত্যিকার অর্থে একটা মিটিং এ আমাদের এর চেয়ে বেশি কোনো খরচ হয় না। সো লোকাল লিডারদের উপরে খুব বেশি প্রেসার পড়ে না। ঢাকা থেকে যদি কেউ যায়, তারা ম্যাক্সিমাম দিনে গিয়ে রাতে চলে আসে, দুপুরের খাওয়াটা হয়তো খায়, সেটা কয়জন খায়? 20 জন 25 জন খায়, এর বেশি না। সো যত খরচ মনে হচ্ছে তত খরচ কিন্তু না। আর ব্যয়ের ক্ষেত্রে যেটা হয়, আমাদের ইফতার মাহফিলগুলো হয়, সেটাও শুধু রমজান মাসে। এর বাইরে আমাদের বিভিন্ন সময় আমরা মানুষকে যে সাহায্য বা অনুদান দেই, যেটা অনেক সময় আপনারা গণমাধ্যমেও দেখেন, আমাদের দলের তরফ থেকে কারো দায়িত্ব নেওয়া হয়, কিংবা কেউ মারা গেলে তার পরিবারকে কিছু সাহায্য করা হয়। দলের নেতাকর্মীরা কেউ যদি মারা যান বা আহত হন সিভিয়ারলি, তার ট্রিটমেন্টে ব্যয় হয়, তার পরিবারকে কিছু সাহায্য করা হয়, এইটুকু। এবং এটাও অনেক সময় দেখা যায় বিএনপির মতো বড় দলগুলোতে না, এগুলো আসলে বিএনপির কেন্দ্রীয় ফান্ড থেকে আসবার প্রয়োজন হয় না, লোকাল লিডাররাই কিন্তু যার যার মতন করে অ্যারেঞ্জটা করে ফেলে। জি, আমাদের সঙ্গে মোহাম্মদ ইয়াসিন আরাফাত আছেন। জামায়াতের আমির বলেছেন তারা নির্বাচিত হলে মন্ত্রী এবং এমপিরা প্লট ও ট্যাক্সবিহীন গাড়ি নেবেন না। প্রশ্ন হলো কেন তারা নেবেন না? আগে নির্বাচিত হবার পর তাদের দুজন মন্ত্রী বনানী ও উত্তরায় প্লট নিয়েছেন। আমি নিজামী ও মুজাহিদ সাহেবের কথা বলছি। প্রায় সকল এমপিরা একই রকম ভাবে প্লট ও ট্যাক্সবিহীন গাড়ি নিয়েছেন। তাহলে তারা এখন কেন এই প্রতিশ্রুতি দিচ্ছেন? আগে যে নিয়েছেন সেটা কি তাহলে ভুল ছিল কিনা? আপনাকে ধন্যবাদ। জামাত ইসলামের আমির আমাদের 19 জুলাই জাতীয় সমাবেশে জাতির উদ্দেশ্যে কিছু দিক নির্দেশনা দিয়েছেন। আগামীতে যদি জনগণ আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে, তাহলে আমাদের বিশেষ করে মন্ত্রী এমপিদের ব্যাপারে জনগণের যে দৃষ্টিভঙ্গি, যে মন্ত্রী এমপিরা লুটপাট করে, নিজের আখের গোছানোর চেষ্টা করে, এই বিষয়টা জাতির সামনে নতুনভাবে তিনি উপস্থাপন করার চেষ্টা করেছেন। আগে জামাত ইসলামী বা অন্যান্য দলের নেতা নেত্রী মন্ত্রী কি নিয়েছে, আমরা তো একটা নতুন বাংলাদেশ চাই। নতুন বাংলাদেশের নতুনভাবে তিনি উপস্থাপন করেছেন যে পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে, মন্ত্রী হবে, এমপি হবে, তারা প্লট গ্রহণ করবে না, ট্যাক্সবিহীন গাড়ি গ্রহণ করবে না। আমার বিশ্বাস যে অন্যান্য রাজনৈতিক দলগুলো এখান থেকে শিক্ষা নিয়ে তারা হয়তো বলতে পারে। তো সে জায়গা থেকে আগে নিয়েছে কি নেয় নাই, কিন্তু আগামী দিন আমরা কি করতে চাই, যেহেতু আমরা একটা নতুন রাজনীতির বন্দোবস্তের কথা বলছি, জনগণ নতুন রাজনীতি দেখতে চায়, জনগণ জনবান্ধব মন্ত্রী এমপি দেখতে চায়,
তারা সরকারের সুযোগ সুবিধা কতটুকু গ্রহণ করছেন, জনগণের কাছে তারা কতটুকু দায়বদ্ধ থাকছে, তারা মানুষের জন্য কাজ করছে না নিজের আখের গোছাচ্ছে, সে জায়গা থেকে জামাত ইসলামী তার আগামী দিনে নতুন ফর্মুলা উত্থাপন করেছে। আপনি বিরতির আগে বা আমার কথার শেষে একটা প্রশ্ন করেছিলেন, এখন যদি সরকারের পক্ষ থেকে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়ে দেয় তাহলে জামাত ইসলামী সেই নির্বাচনে যাবে কিনা বা প্রস্তুত আছে কিনা? জামাত ইসলামের সমস্যা কি? 4-5 দিনের মধ্যে ভোটের তারিখ ঘোষণা করবে। জামাত ইসলামের পক্ষ থেকে এটা স্পষ্ট বারবার ক্লিয়ার করা হয়েছে, ডিসেম্বর কিংবা জুন, জুলাই, এপ্রিল যখন হোক না কেন, এবং কি এখনো বললে আমরা নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুত আছি। তার প্রমাণ হিসেবে আপনিও বলেছেন যে ইতিমধ্যে আমাদের প্রার্থী ঘোষণা হয়েছে, প্রার্থীরা কাজ করছে, জনগণের কাছে তাদের পরিচিতি তুলে ধরছে, কিন্তু কিছু বিষয় তো আপনাকে সমাধান করতে হবে। 1 নম্বর হচ্ছে জুলাই ঘোষণাপত্র এখনো হয়নি, 2 নম্বর হচ্ছে বিচারের দৃশ্যমান, যেটা জনগণের কাছে দৃশ্যমান হওয়া প্রয়োজন। এই সময়ের মধ্যে বিচারটা আরো দৃশ্যমান হওয়ার সুযোগ ছিল, সেটা এখনো দৃশ্যমান হয়নি। এরপরে হচ্ছে প্রবাসীদের মিনিমাম 1 কোটি কিংবা কেউ 2 কোটি বলে থাকেন, তাদের ভোটাধিকার এখনো নিশ্চিত হয়নি। তার পাশাপাশি নতুন করে যে ইস্যুটা আসছে পিআর ইস্যু, এটি এখনো সমাধান হয়নি। তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড। আজকে কোথাও যদি একজন প্রার্থী নির্বাচনের তারিখ ঘোষণা দিয়ে দিল, আগামীকাল থেকে বিভিন্ন দলের প্রার্থীরা গণসংযোগে নামলো, এখানে যদি একটা দলের প্রার্থী আরেকটা দলের প্রার্থীর উপর হামলা করে, সে হামলা মোকাবেলার সক্ষমতা পুলিশের আছে কিনা? তো পুলিশের হামলা যদি 10 বছর পরেও একই প্রবণতা থাকে, তাহলে 10 বছর পরে 10 বছরের আগের যদি বস্তাফাসা রাজনীতির উদাহরণ সামনে নিয়ে আসেন, তাহলে তো আমরা সামনে এগোতে পারবো না। আমাদের তো নতুন বন্দোবস্তের জায়গায় 5 আগস্টের বিপ্লবের পরে দুর্বৃত্তায়নের রাজনীতির অবসান, টাকা দিয়ে ভোট কেনার রাজনীতির অবসান, 10টা হুন্ডা 20টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা, এই জায়গাগুলো থেকে উত্তরণ করে আমরা একটা নির্বাচনী সুন্দর ব্যবস্থাপনা দেখতে চাই, লেভেল প্লেইং ফিল্ড দেখতে চাই। প্রধান উপদেষ্টা কি বলেছেন যে দেশের ইতিহাসের সবচেয়ে সেরা নির্বাচন তিনি জাতিকে উপহার দিবেন। তাহলে আপনাকে সকল কাজ সেরা করতে হবে, নির্বাচনী ব্যবস্থা, এরপরে ভোটার তালিকা সেরা করতে হবে, নির্বাচন কমিশনের সংস্কার করে সেখানে সেরা যারা তাদেরকে নিয়োগ দিতে হবে। এর পাশাপাশি পুলিশ প্রশাসন থেকে শুরু করে সামগ্রিক প্রশাসন যেন সেরা সেবা দিতে পারে, আপনাকে সে ব্যবস্থা নিতে হবে। কিন্তু আপনি মুখে সেরা বললেন, কিন্তু কাজে কর্মে যদি সেটা সেরা প্রমাণিত না হয়, তাহলে নির্বাচন তো কখনো সুষ্ঠু হবে না। এখানে আরেকটা বিষয় দেখেন, আজকে প্রধান উপদেষ্টা বরাত দিয়ে যে কথাটা বলা হচ্ছে, আমি মনে করি এটি প্রধান উপদেষ্টার আশেপাশে যারা আছেন, প্রধান উপদেষ্টা সকল দলকে নিয়ে সামনে অগ্রসর হতে চান, কিন্তু আপনি কিছু দলের সাথে আলোচনা করে একটা নির্বাচনের ডেট ঘোষণা করবেন, কিন্তু অন্য দলের সাথে আলোচনা করবেন না। এই সুযোগটা কারা তৈরি করে দিচ্ছে? প্রধান উপদেষ্টার আশেপাশে এরকম কেউ আছে কিনা যারা প্রধান উপদেষ্টাকে এরকম 2 দলের সাথে কথা বললেন, 3 দলের সাথে কথা বললেন না, নির্বাচন তারিখ ঘোষণা করে একটা ধূম্রজাল সৃষ্টি করে রাজনৈতিক অনিশ্চয়তা সৃষ্টি করা, এই ধরনের পরিবেশ কেউ তৈরি করতে চায় কিনা? সন্দেহ করছেন? আমি উপদেষ্টার কথা বলছি না, সরকারের মেকানিজমে না, আমি বলছি সরকারের মেকানিজমে উপদেষ্টারা আছেন, তার কর্মকর্তারা আছেন, অফিসিয়াল যারা আছেন, বিভিন্ন ধরনের। ফেসিবাদ বিদায় হয়েছে, কিন্তু ফেসিবাদী ব্যবস্থা এখনো রয়ে গেছে, এবং ফেসিবাদের সাথে যারা যুক্ত আমরা এখনো দেখি সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মন্ত্রণালয়ে এখনো তারা দায়িত্ব পালন করছেন, তারা এখনো কোনো মেকানিজম করছেন কিনা, বা কোনো দলের হয়ে তারা ভূমিকা পালন করছে কিনা, যে একটা দুর্মোজা সৃষ্টি করে নির্বাচনটাকে বাধাগ্রস্ত করা, একটা অনিশ্চয়তা তৈরি করা, বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা সংস্কার সামনে আগাচ্ছে এটাকে প্রশ্নবিদ্ধ করে দেয়া। এরপরে সংস্কারের বিষয়টা সামনে আসছে, জুলাই ঘোষণাপত্র সামনে হবে, আমরা আশা করছি এই জায়গা থেকে দৃষ্টিটাকে সরিয়ে এখনই নির্বাচনের দিকে আপনি ঘোষণা করার মাধ্যমে মোহাম্মদ ইয়াসিন আরাফাত যখনই সরকার জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করেছে, তখনই নানা ষড়যন্ত্র সামনে আসছে, পতিত শক্তি গন্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে ভণ্ডুল করার অপচেষ্টা করছে বলে প্রধান উপদেষ্টার মন্তব্যের সাথে আপনার মন্তব্যের কোথায় যেন মিল খুঁজে পাচ্ছি। নাভিদ নওরোজ শাহ, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির, আমি আবার আপনাকে সময় দেব, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে হামলা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে 11 জন নাগরিকের পর্যবেক্ষণ দল। তারা হলেন আলোকচিত্রী শহীদুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিরা লুৎফা, মোশাহিদা সুলতানা, রুশাদ ফরিদি, আইনজীবী সারা হোসেন, মঞ্জুর আল মতিন, সাংবাদিক তাসলিম খলিল এবং আরও কয়েকজন, সব মিলিয়ে 11 জন। নাগরিক পর্যবেক্ষণ দলটি গোপালগঞ্জের স্থানীয় বাসিন্দা, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, প্রত্যক্ষদর্শী, পুলিশ প্রশাসন, সেনা কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তাদের বিবৃতি তৈরি করেছেন, এবং সেখানে বলছেন তারা এতে 16 জুলাইয়ের আগের ঘটনা সম্পর্কে বলা হয়, আওয়ামী লীগ এবং এনসিপির সমর্থকদের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনা ছড়ানোর তৎপরতা ছিল। সমাবেশে অংশগ্রহণকারী কয়েকজন জানিয়েছেন, গোপালগঞ্জে আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের দিক থেকে যে কোনো মূল্যে এনসিপির সমাবেশ প্রতিহত করা, সমাবেশে এলে এনসিপির নেতাদের ফেরত যেতে দেওয়া হবে না ইত্যাদি প্রচারণামূলক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছিল। অন্যদিকে গোপালগঞ্জবাসীর প্রতি হুমকি ও উস্কানিমূলক বক্তব্যের নিদর্শন মেলে একাধিক ইউটিউবারের টুঙ্গিপাড়া বিষয়ক হুমকি, এনসিপির একজন নেতার হাতুড়ি নিয়ে যাওয়া বিষয়ক মন্তব্য, আরেকজন নেতা কর্তৃক ভেকু ভাড়া জানতে চাও, এবং আরও অনেকের তৎপরতায় টুঙ্গিপাড়ার কবর ভাঙার হুমকি দেওয়া হয়েছিল বলে স্থানীয় অনেকে ওই কমিটিকে বলেছেন। এর সঙ্গে মার্চ টু গোপালগঞ্জ নামকরণের বিষয়টিও গোপালগঞ্জের বেশ কিছু ব্যক্তি তাদের কাছে উল্লেখ করেছেন। বেশ কয়েকজন শিক্ষার্থী সহ স্থানীয় লোকজন নাগরিক পর্যবেক্ষণ দলের কাছে দাবি করেছেন, সমাবেশ স্থল থেকে মুজিববাদ মুর্দাবাদ স্লোগান স্থানীয় মানুষের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছিল। এখন এই কমিটি
সুপারিশ করেছে। তাদের সুপারিশের 4 নম্বরে তারা এসে বলছে প্রশাসনের সতর্কতায় বা সংকটের গভীরতা উপলব্ধিতে ঘাটতি ছিল, সে কারণে তাদের প্রস্তুতিও যথেষ্ট ছিল না। প্রস্তুতি যথাযথ থাকলে হয়তো গুলিবর্ষণ না করে হামলাকারীদের ছত্রভঙ্গ করা সম্ভব হতো বা আরও আগে থেকে সেনাবাহিনীকে সতর্ক অবস্থায় রাখা যেত, যেন প্রাণঘাতী অস্ত্রে জনগণের জীবন না যায়। প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের যৌক্তিকতা পাওয়া যায়নি। এই কমিটি প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের যৌক্তিকতা খুঁজে পায়নি। সেখানে মানবাধিকার লঙ্ঘন এবং অতিরিক্ত বল প্রয়োগের ঘটনা ঘটেছে কিনা তা যাচাই করতে গ্রহণযোগ্য, নিরপেক্ষ, সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার করতে হবে। তদন্তের প্রতিবেদন দ্রুত সময়ে জনসমক্ষে প্রকাশ করতে হবে বলে তারা সুপারিশ করেছে। গোপালগঞ্জে যে প্রাণহানি ঘটলো, সেখানে এনসিপির মধ্যে এই প্রাণহানি নিয়ে কোনো অপরাধবোধ কাজ করে কিনা, নাকি যা করেছেন আপনারা ঠিকই করেছেন? না, অবশ্যই অপরাধবোধ কাজ করে। প্রতিটি প্রাণেরই মূল্য আছে, যারই প্রাণ হোক না কেন, এবং আমরা প্রতিটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সমালোচনা করি, প্রতিবাদ করি এবং আমরা তার বিচার চাই। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাদের মানবাধিকার কর্মীরা বা সুশীল সমাজের একটা অংশ শুরু থেকেই এই গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর যে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা, এটাকে যতটুকু সমালোচনা করছেন, অথচ তার আগে যে ঘটে যাওয়া ঘটনাটা, যে এনসিপির নেতৃবৃন্দ আমাদের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে আমাদের সারা দেশেই পদযাত্রা চলছে। গোপালগঞ্জ তার বাংলাদেশের বাইরে কিছু না, এবং গোপালগঞ্জে আলাদা করেও যাওয়া হয়নি। আমাদের যে নর্মাল রুট প্ল্যান সেই অনুযায়ী গোপালগঞ্জে যেদিন তারিখ পড়েছে সেদিনই তারা গিয়েছেন। কিন্তু সেখানে যে এনসিপির নেতৃবৃন্দকে, মানে ইট ওয়াজ অ্যান অ্যাটাক টু কিল, এতে কোনো সন্দেহই নেই। আমি ছিলাম না, দুর্ভাগ্যক্রমে আমি আমার সহযোদ্ধাদের সাথে থাকলে আরো ভালো বোধ করতাম, কিন্তু তারা যারা ছিলেন তাদের কাছ থেকে তো আমি শুনেছি, তো তারা কিন্তু মানে মৃত্যু ভয়ে ছিলেন। তারা অবশ্যই, আমরা সবাই আন্দোলন করেছি, আমরা বিপ্লব করেছি, আমাদের সেই সাহসটুকু আছে যে আমরা সেই মানে মৃত্যু ভয় থাকলেও আমরা একটা প্রতিবাদ করব বা আমাদের কর্মসূচি চালিয়ে যাব। কিন্তু তাদেরকে যেই পরিস্থিতিতে ফেলা হয়েছিল, সেটা তো মানে এটা কোনো ভাষায় বর্ণনা করার মতো কোনো বিষয় না। এবং তারা যখন এসপি অফিসে আটকে ছিলেন, তারা তখনও নিশ্চিত ছিলেন না যে তারা কি আজকে জীবিত বের হতে পারবেন কিনা। তো আমাদের প্রশ্ন হচ্ছে যে মানে এত বড় একটা ঘটনা ঘটলো, এরপর কিন্তু এনসিপি নেতৃবৃন্দের যে জীবন নাশের একটা মানে সুযোগ ছিল বা একটা সম্ভাবনা ছিল, সেটা নিয়ে কিন্তু আমরা তেমন করে কথা বলতে দেখি না সুশীল সমাজকে। আপনি যে 11 সদস্যের নাগরিক যে বিবৃতিটি আছে, আমরা সেটিকে সম্পূর্ণভাবে সমর্থন করছি। আমরাও চাই যে একটি নিরপেক্ষ এবং সুষ্ঠু তদন্ত হোক এবং তার মাধ্যমে সত্য উদ্ঘাটন হোক, কারণ আমরা বারবারই বলছি যে আমরা কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চাই না। কিন্তু যে তারাই কিন্তু বলছেন যে অনুষ্ঠানের পূর্বেও কিন্তু মানে সম্ভাবনা ছিল এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ইনফরমেশন ছিল যে গোপালগঞ্জে এরকম একটা পরিস্থিতি হতে পারে। আমাদের প্রশ্ন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে, আমাদের প্রশ্ন সরকারের কাছে, যে তারা এটি জানা সত্ত্বেও কেন পর্যাপ্ত ব্যবস্থা নেননি। এবং আমি তাও মেনে নিলাম যে কিছু উস্কানিমূলক বক্তব্য আমাদের ব্যক্তিগত পর্যায়ে আমাদের কিছু নেতাকর্মীদের কাছ থেকে দিয়েছে, আমাদের দলীয় পেজ থেকে কিন্তু এমন কিছুই দেওয়া হয়নি। আমাদের নিয়মিত কর্মসূচির অংশ যা ছিল তাই ছিল। যদি বক্তব্য দেওয়া হয়ে থাকে, বক্তব্যের উত্তর তো বক্তব্যে দিতে হবে, বক্তব্যের উত্তর কখনো ভ্যান্ডালিজম হতে পারে না। তাও ধরে নিলাম যে তারা ভেবেছে, গোপালগঞ্জবাসী যারা আওয়ামী সন্ত্রাসী এবং শেখ পরিবারের পালিত সন্ত্রাসী, আমি তাদেরকে বলবো, তারা ধরে নিলাম যে তারা ভেবেছে যে আমরা শেখ মুজিবের কবর ভাঙতে যাচ্ছি, ধরে নিলাম, যেটা কিন্তু কোথাও আমাদের দলের পক্ষ থেকে বলা হয়নি। তারা সকালে ভ্যান্ডালিজম করলো, আমাদের যে সমাবেশস্থল ভাঙচুর করলো, আমাদের যাত্রা বহর যাওয়ার পথে তারা গাছ ফেলে আটকানোর চেষ্টা করলো, সবই করলো। তারপরেও কিন্তু আমাদের বহর সেখানে গিয়েছে, সেখানে গিয়ে ভাষণ দিয়েছে, সমাবেশ পালন করেছে। সমাবেশে তো কোথাও তারা বলেনি যে এখন আমরা টুঙ্গিপাড়া রওনা দিব শেখ মুজিবের কবর ভাঙতে, সেটা তো তারা বলেনি। সমাবেশস্থলে গোপালগঞ্জবাসীকে উদ্দেশ্য করে এমন কোনো কথা বলেনি। কিন্তু মুজিববাদ মুর্দাবাদ বলেছে, সেটা তো অবশ্যই বলতে হবে। আমরা এই ফ্যাসিবাদের প্রতীককেই কিন্তু ভাঙতে চাই, যে ফ্যাসিবাদের একটা মন্দির রচনা করা হয়েছিল গত মানে 16 বছর ধরে। ইভেন 71-এর পর থেকে আওয়ামী লীগ একটা মন্দির রচনা করেছিল, শেখ মুজিবকে একটা খোদার মতো বানিয়ে ফেলেছিল, আল্লাহ মাফ করুক। কিন্তু আমরা সেটিকেই ভাঙতে চাই, সেই চেতনাটাকে তো ভাঙতে হবে। তাই মুজিববাদ মুর্দাবাদ স্লোগান যেটাকে আমরা অবশ্যই যৌক্তিক মনে করি, কিন্তু স্লোগানের বিপরীতে স্লোগান দিতে হবে। তারা যেহেতু আক্রমণাত্মক কিছু করেনি, তাহলে সমাবেশের পরে কেন তাদের উপর আক্রমণ করা হলো? এবং যারা করেছে, আমরা মনে করি না এটা সাধারণ গোপালগঞ্জবাসী করেছে, এটা সম্পূর্ণভাবে শেখ পরিবারের পালিত সন্ত্রাসীরা করেছে। মুজিবুর রহমান মঞ্জু, আগে ঘুষ দিতে হতো 1 লাখ টাকা, এখন দিতে হয় 5 লাখ টাকা। এক বড় ব্যবসায়ীকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এমন কথা জানিয়েছেন বলে তিনি একটি অনুষ্ঠানে জানান। অন্তর্বর্তী সরকারের 1 বছর হয়ে গেল প্রায়, সংস্কার প্রক্রিয়া কেমন দেখছেন? ঘুষের রেট বেড়ে তো বড় ধরনের সংস্কার হয়েছে, এটা মোটামুটি প্রতিষ্ঠিত। আর কোথায় কোথায় সংস্কার হলো? আমি তো প্রফেসর ইউনূস স্যারকে বলেছি যে স্যার, আমার কাছে ফার্স্ট হ্যান্ড আপনার দুর্নীতি ইনফরমেশন আছে, আপনি যদি জানতে চান আমি আপনাকে জানাবো। এই কথাটা আমি লাস্ট মিটিংয়ে ওনাকে স্পষ্ট করে বলেছি। কথা হচ্ছে, আমরা কিন্তু বুঝতে পারি যে নানা ধরনের চলাচল, নানা ধরনের জায়গায় যে আপনি দেখতে পাচ্ছেন না, বিভিন্নভাবে বিভিন্ন চাঁদার ঘটনা বা ট্রান্সফার, বাণিজ্য ইত্যাদিতে এসেছে, কিছু না কিছু জায়গাতে এসেছে। আমি মনে করি যে উপদেষ্টাদের একটা বড় অংশই কিন্তু সৎভাবে কাজ করছেন, নিষ্ঠার সাথে কাজ করছেন। তাদের হয়তো রাজনৈতিক অভিজ্ঞতার অভাব আছে, কিন্তু একটা অংশ কোনো না কোনোভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদের সাথে দুর্নীতির প্রসঙ্গটা আসছে। এবং এটা এখন বলা যায় যে এটা অনেকটা মানে এটা আমরা কি বলি না, যে ওপেন সিক্রেট ঘটনাটা।
মির্জা ফখরুলের মতো জায়গা থেকে বলা, এবং উনি কিন্তু উপদেষ্টাদের অনেকের সাথে ওনার ব্যক্তিগত ভালো সম্পর্ক আছে, আপনি জানেন ওনার বন্ধুরাই আছেন কয়েকজন উপদেষ্টা। তো এই জায়গাটা কিন্তু গভর্নমেন্ট কোনো স্পষ্ট অবস্থান নিচ্ছে না। যে আপনি কথাটা বললেন না গোপালগঞ্জের কথাটা, প্রফেসর ইউনূস আমাদের মিটিংয়ে স্বীকার করেছেন যে গোপালগঞ্জে আমার গোয়েন্দারা ধারণা করতে পারেনি এত বড় ঘটনা ঘটবে। তার মানে কি? এটা তো ফেলিওর অফ দি ইন্টেলিজেন্স। তাহলে আমি ওনাকে জিজ্ঞেস করছি, এটা যদিও মিটিংয়ের বাইরে এসে আমি স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার আপনি তো কোনো অ্যাকশন নিচ্ছেন না। আপনি যদি আজকে গোপালগঞ্জে তো মানে গোয়েন্দা ব্যর্থতার জন্য গোয়েন্দা বিভাগের 2-4টা লোককে যদি আপনি মানে অ্যাকশন নিতেন, আপনার উপদেষ্টাদের 1-2 জনকে যদি আপনি ব্যবস্থা নিতেন, 2-4টা যেমন একদিন কী হয়েছে, আপনি ছেলেরা গিয়ে ঘেরাও করছে সচিবালয়, তখন আপনি শিক্ষা সচিবকে প্রত্যাহার করছেন। একটা ঘটনা ঘটে নাই, যমুনার সামনে হয় আপনাকে যেতে হয়েছে, নাহলে সচিবালয় ঘেরাও করতেছে, তার আগে আপনি কোনো ব্যবস্থা নিচ্ছেন না। তাহলে এই সরকার কি এরকম যে সে কোনো ব্যবস্থা নেবে না? অথচ সবসময় আমরা দেখি অন্তর্বর্তীকালীন সরকার কি বলেছেন মুজিবুর রহমান মঞ্জু? উনি উত্তরে সেরকম কিছুই বলেন নাই। উনি বলেছেন যে আমরা এই বিষয়গুলো দেখব। উনি আসলে আমি ওনার উপরে উনি কঠোর হতে পারবেন না। কঠোর বলতে আমি কঠোরতা বলছি না, শক্ত হওয়া যেটা বলে, স্ট্রং হওয়া যেটাকে বলে, আমার কাছে মনে হচ্ছে উনি স্ট্রং নেচারের লোক না। এবং উনি যেহেতু নিজেই স্বীকার করেন যে দেখো এটা তো আমাদের কাজ না, রাষ্ট্র পরিচালনা আমরা শিখি নাই, তখন ওনাকে আমি কিভাবে দোষারোপ করতে পারি? তো নির্বাচন দিচ্ছেন না কেন সেই প্রশ্ন না, করেছেন? নির্বাচন তো উনি দিচ্ছেন, আমরা ওনার কাছ থেকে তো আমি নির্বাচন, বরং উনি আমাদের কিভাবে বলেছেন তোমরা আমার কাছ থেকে দরকার লিখিত নাও। আমি বলছি উনি আগে যেটা বলেছেন যে এপ্রিলের পরে আমি আর থাকবো না, ইলেকশন দিব। জি, মুজিবুর রহমান মঞ্জু, আপনি উত্তরের শুরুতে একটা ইনফরমেশন দিয়েছেন যে আপনার কাছে ফার্স্ট হ্যান্ড দুর্নীতির ইনফরমেশন আছে, সেটা কেন প্রকাশ করছেন না? কার মায়া? না, ব্যাপার হচ্ছে যে আমি যখন করব, আমি তো পাবলিকলি ইনফরমেশনটা প্রকাশ না করে আমি ওনাকে বলেছি, আমি আপনাকে বলছি যে ওনাকে আমি বলেছি যে আমি আপনাকে সহযোগিতা করব। কারণ হচ্ছে কি, আমরা যদি পাবলিকলি একটা জিনিস প্রচার করি, সেটা একটা ইনফরমেশনের, সেটা একটা ইনভেস্টিগেশনের ব্যাপার থাকবে, তাই না? সেজন্য উনি যদি জানতে চান আমি ওনাকে জানাবো, সেটা আমি ওনাকে বলেছি। জি, ব্যারিস্টার রুমিন ফারহানা সম্প্রতি একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে আপনাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে দক্ষিণপন্থী রাজনৈতিক দলের উত্থান নিয়ে নিজের উদ্বেগের কথা বলেছেন। এই প্রক্রিয়া ইসলামী আন্দোলন, এর প্রতিক্রিয়া ইসলামী আন্দোলন এক বিবৃতিতে বলেছে, বিএনপির মহাসচিব দক্ষিণপন্থীদের উত্থান সম্পর্কিত এক প্রশ্নে যেভাবে উত্তর দিয়েছেন তাতে জনমনে এবং আন্তর্জাতিক অঙ্গনে ভুল বার্তা দিবে। বিএনপি ডানপন্থী জাতীয়তাবাদী রাজনৈতিক দল হিসেবে অনেকেই বিএনপিকে এরকম বলে থাকে। দীর্ঘদিন ধরে জামাত ইসলামী সহ বিভিন্ন ইসলামপন্থী রাজনৈতিক দলের সাথে রাজনৈতিক জোটে ছিলেন আপনারা, তখন কি আপনারা উদ্বিগ্ন ছিলেন না? এখন কেন উদ্বিগ্ন হচ্ছেন? এটা কেবলমাত্র বিএনপির মহাসচিব যে দক্ষিণপন্থার উত্থান নিয়ে উদ্বিগ্ন তাই নয়, সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি সংগঠন ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম USCIRF, তারাও কিন্তু বাংলাদেশে উগ্রপন্থা বা দক্ষিণপন্থার উত্থান নিয়ে খুবই উদ্বেগ জানিয়েছে। দেখুন, আপনি যদি গত 11 মাসের একটা খতিয়ান চিন্তা করেন, অগস্ট থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত 11 মাস, অলমোস্ট 12 মাসই হয়ে যাচ্ছে, বিকজ 5ই অগস্ট ইজ নকিং এট দ্য ডোর। আপনি যদি দেখেন শুরু থেকে আমরা কি দেখলাম, আমরা দেখলাম নারীদের ফুটবল খেলা নিয়ে আলোচনা হলো, আমরা দেখলাম 100টা, এখন বোধহয় সেটা 150 ক্রস করেছে, মাজার ভাঙা হলো, তেমন কোনো ব্যবস্থা নিতে দেখলাম না। আমরা দেখলাম অভিনেত্রীরা হয়তো কোনো শোরুম উদ্বোধনে যাবেন, সেটার ব্যাপারে বাধা দেওয়া হলো এবং বন্ধ করা হলো সেটা। এটা 3 জন অভিনেত্রীকে সম্ভবত বন্ধ করা হয়েছে শোরুম উদ্বোধনে। আমরা দেখলাম মঞ্চ নাটক নিয়ে এক ধরনের ধোঁয়াশা তোলা হলো এবং কিছু মঞ্চ নাটক বন্ধও হয়ে গেল। আমরা দেখলাম যে নারীদের পোশাকের উপরে একটা মরাল পুলিশিং, যার লাস্ট এক্সাম্পল হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সার্কুলার। যেই বাংলাদেশ ব্যাংক ধরুন পিকে হালদারের টাকা কিংবা আমলা এবং অন্যান্য বড় বড় ব্যবসায়ীরা শেখ হাসিনার আমলে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, শেখ হাসিনার মন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলছে যে আমি পররাষ্ট্রমন্ত্রীর কথা আমি বলছি, সাবেক পররাষ্ট্রমন্ত্রী, তিনি বলছেন আমি অর্থমন্ত্রীকে জানিয়েছি যে কারা কারা যুক্ত, এরকম অন্তত 11টি পরিবারের কথা আমি জানি যারা কানাডায় বেগমপাড়ায় বাড়ি তৈরি করেছে। তো তাদের ব্যাপারেও কিভাবে টাকা পাচার হয়ে গেল, এটা নিয়ে কিন্তু বাংলাদেশ ব্যাংকে আমরা কখনোই উদ্বিগ্ন হতে দেখিনি। কিন্তু তারা উদ্বিগ্ন হলেন কি নিয়ে? নারী এবং পুরুষ তারা কি পোশাক পরবেন। পুরুষ কথাটি সেখানে বলা হলেও পুরুষের জন্য জাস্ট জিন্স আর গ্যাবার্ডিন প্যান্ট বন্ধ করা হয়েছে, বাট নারীর জন্য নানান রকম কায়দা কারণ। আচ্ছা বলেন তো, গত 53 বছরে বাংলাদেশ ব্যাংকে যারা কাজ করেছেন সেই নারীরা, ওনারা তো প্রফেশনাল হিসেবে কাজ করছেন, ওনারা কি জানেন না অফিসে ড্রেস কোড কিরকম হতে পারে? ওনারা নিশ্চয়ই সেখানে বিয়ের সাজে কিংবা কোনো পার্টি মেকআপে যান নাই। তো এতদিন পরে কেন এই প্রশ্ন তুলতে হলো? এবং শুধু তাই না, যখন এটি ভীষণভাবে সমালোচিত হলো, সেই সার্কুলারটি আবার উইথড্র করা হলো। এই যে বলছিলাম শুরুতেই যে একটা ফেসবুকীয় সরকার, ফেসবুকে যা পপ আপ করে সেটা নিয়ে সরকার মাতামাতি করে, আবার ফেসবুক যখন সমালোচনা করে তখন সরকার দ্রুত সেই ব্যাপারে ভিন্ন রকম একটা সিদ্ধান্ত নিয়ে নেয়। বাংলাদেশ ব্যাংকের এক্সাম্পলটি হচ্ছে লাস্ট এক্সাম্পল সেটার। এখন আপনি আমাকে বলেন, ডে 1 থেকে ভারতের একটা অভিযোগ ছিল যে বাংলাদেশে মাইনরিটি কমিউনিটি
কমিউনিটিকে টর্চার করা হচ্ছে এবং বাংলাদেশে দক্ষিণপন্থার উত্থান হচ্ছে। আমরা তখন ভেহেমেন্টলি কথাটার অপোজ করেছি, বিকজ এটা আমাদের রাষ্ট্রের স্বার্থ, রাষ্ট্রের মর্যাদার সঙ্গে সরাসরি যুক্ত। কিন্তু যেহেতু আমি তখন আপনার সাথে আমি বলছিলাম যেহেতু আমাদের কোনো ইংরেজি গণমাধ্যম নাই, তো আমাদের কথাটা অত দূর পর্যন্ত পৌঁছায় না। কিন্তু সরকারের প্রয়োজন ছিল অতিরিক্ত সতর্কতার, কারণ পার্শ্ববর্তী একটি দেশ থেকে ক্রমাগত এই প্রপাগান্ডা চালানো হচ্ছে। না হলে আপনি আমাকে বলেন আমেরিকার একটা থিঙ্ক ট্যাঙ্ক কেন তারাও মনে করছে যে বাংলাদেশে ভীষণ রকম দক্ষিণ পন্থার উত্থান হচ্ছে? সরকার তো কোন রকম কোন সতর্কতা নেই নাই, শিথিলতা দেখছেন সরকার আপনি। সেটাকে সাপোর্ট দিয়ে গেছে। মোহাম্মদ ইয়াসিন আরাফাত, জাতীয় নির্বাচন সামনে রেখে নিজেদের মধ্যে ঐক্য আরো দৃঢ় ও গতিশীল করার ব্যাপারে একমত হয়েছে 4টি ইসলামী দলের নেতারা। দলগুলো হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস ও নেজামে ইসলাম পার্টি। ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে শুক্রবার দলটির পল্টনের কার্যালয়ে সভায় এই মতৈক্য হয়। বৈঠকে জামাত ইসলামীর কোনো প্রতিনিধি ছিল বলে আমরা ঠিক জানি না। আপনারা ইসলামী দলগুলোকে নিয়ে জোট করার চেষ্টা করছেন বলে আমরা জানি, তাহলে ইসলামী আন্দোলনের নেতৃত্বে যে জোটের কথা হচ্ছে সেখানে আপনারা অনুপস্থিত কেন? সেটা কি ইচ্ছা করেই? দেখেন, আমরা আশা করছি, দেশের জনগণ আশা করছে যে সামনে ইসলামী দলগুলোর একক প্রার্থী হবে ইনশাল্লাহ। সেই জায়গা থেকে দলগুলো পারস্পরিক বোঝাপড়া, সমঝোতা, আলাপ আলোচনা, যেমন 4টা দলকে নিয়ে বা 3টা দলকে নিয়ে ইসলামী আন্দোলন বসেছে, জামাত ইসলাম এরকম আলাদা আলাদা বা বিভিন্ন ইসলামী দলকে নিয়ে পারস্পরিক মত বিনিময় করেছে, আলাপ আলোচনা করেছে। আমি মনে করি যে আগামীর যে ইসলামী দলগুলোর একটা জোট বা লিবারেল আরো দল যা আছে সেগুলোর সব মিলিয়ে একটা জোট হওয়ার যে সম্ভাবনা, সেই সম্ভাবনা প্রক্রিয়ার একটা নিয়মিত কার্যক্রমের একটা অংশ। এখানে এই 4 দল একসাথে হয়ে কথা কখনো বলেনি যে আমরা শুধু 4 দলে জোট করতে যাচ্ছি আলাদা আলাদাভাবে। আমি মনে করি যে তারা তাদের কর্মক্ষমতা ঠিক করার জন্য হয়তো তারা বসেছে। এনসিপিও কি আপনাদের সাথে যাবে বা তাদেরকেও নিতে চাচ্ছেন? আমরা তো মনে করি ডানপন্থী বা এদেশের বিশেষ করে জুলাই আন্দোলনে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সবার সাথে যোগাযোগ হচ্ছে, কথাবার্তা হচ্ছে। এনসিপি ডানপন্থী দল না, জি, এনসিপি ডানপন্থী বলে দল। রাখলাম। আমি বলছি ডানপন্থী সহ জুলাই বিপ্লবের সাথে যারা যুক্ত, আমি সবার কথা বলছি, সবার সাথে আমাদের যোগাযোগ হচ্ছে। কিন্তু এই পর্যন্ত ইসলামী দলগুলোর একটা প্ল্যাটফর্ম হওয়ার বিষয়ে জি, আলোচনা মোটামুটি কাছাকাছি। জি, উত্তর পরিষ্কার। সময় খুব বেশি নেই, তো মুজিবুর রহমান মঞ্জু খুব ছোট করে যদি বলতেন, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমন্ত্রণপত্র পৌঁছে দিতে তাজউদ্দিনের জ্যেষ্ঠ কন্যা শারমিন আহমদ এবং পুত্র তানজিম আহমেদ সোহেল তাজ গিয়েছিলেন। এই সাক্ষাৎকে ঘিরে অনেক কথা, তাজউদ্দিন পরিবারকে দিয়ে নতুন আওয়ামী লীগ গড়তে চাই অন্তর্বর্তী সরকার, মানে তারই আলামত এই সাক্ষাৎ, এমন কথা যারা বলছেন তাদের কথার সত্যতার কোনো আলামত আপনি দেখতে পাচ্ছেন কিনা? না, দেখেন একটা শঙ্কা তো আছে। এটা আপনি দেখবেন যে তাজউদ্দিন আহমেদের কন্যা নিজেই বলেছেন যে 75-এর পরে আওয়ামী লীগকে পুনর্জন্ম দিয়েছেন তাদের পরিবার। জোহরা তাজউদ্দিন, ওনার মেয়েকে দেখবেন এমপি হয়েছেন শেখ হাসিনার আন্ডারে, ওনার ছেলেকে দেখবেন শেখ হাসিনার আন্ডারে মিনিস্টার হয়েছেন, এমপি হয়েছেন। সুতরাং একটা শঙ্কা তো এখানে থাকে, তাই না? যে আওয়ামী লীগ, আমরা যে বলছি না ফ্যাসিবাদ নানা রূপে ফিরবে, তো সেই জায়গাটা থেকে এইরকম একটা মানে যেখানে ফ্যাসিবাদকে নিয়ে একটা উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে, যেখানে শেখ হাসিনা নিয়মিত নানা ধরনের উস্কানিমূলক কাজ করছে, আওয়ামী লীগের নেতারা নানা রকমের ফেসবুকে ইউটিউবে নানা রকম বার্তা দিচ্ছে, সেই জায়গায় এই ধরনের আলোচনাগুলো একটা আশঙ্কা তৈরি করবেই। এখন কথা হচ্ছে গণতান্ত্রিকভাবে আমরা যে আশঙ্কাটা পরে বাকশাল পরবর্তী সময়ে দেখেছি, নানা সময় আওয়ামী উত্থানটা দেখেছি, আমাদের কাছে সেই সংখ্যাটা তো বিরাজ করবেই। এখন দেখেন এই জায়গাটা যেখানে আমরা রাজনৈতিক দলগুলো একটা আমরা সমালোচনার জায়গায় আপনাকে বলি, যেখানে গুরুত্বপূর্ণ জায়গাগুলো প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার পাচ্ছেন না, গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় প্রধান উপদেষ্টার কথা বলতে চাচ্ছেন, ওনাকে সেখানে পাচ্ছেন না। সেখানে উনি তাজউদ্দিন আহমেদের সন্তানকে দিচ্ছেন কেন? উনি সেখানে ওনার একজন প্রতিনিধি পাঠাতে পারতেন। তো এই সমালোচনাগুলো আছে। এনিওয়ে, এটা আমি মনে করি। মোহাম্মদ ইয়াসিন, নাভিদ নওরোজ শাহ, আপনাদের দলের মানে আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা বলেছিলাম গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে পুরানো ফ্যাসিস্ট ব্যবস্থা রয়েছে, শেখ হাসিনার সংবিধান সহ যে সরকার ব্যবস্থা ছিল, এসব নিয়ম পাল্টিয়ে নতুন রাষ্ট্র, নতুন সরকার তৈরি করতে হবে। কিন্তু আফসোসের বিষয়, আমরা নতুন সরকার পেলেও নতুন রাষ্ট্র এখনো পাইনি। জাতীয় নাগরিক পার্টি আপনাদের কাছে ওয়াদাবদ্ধ, গণ অভ্যুত্থানে শহীদদের কাছে ওয়াদাবদ্ধ, নতুন দেশ গড়া না পর্যন্ত আমাদের এই লড়াই চলমান থাকবে। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের 2জন প্রতিনিধি সরকারে আছেন। এর আগে নাহিদ ইসলাম নিজেও সরকারে ছিলেন, অন্য কোনো দলের প্রতিনিধি কিন্তু সরকারে নাই। তো আপনারা এখনো নতুন রাষ্ট্র পাওয়া গেল না বলে আপনারা যদি অভিযোগ করেন, বাকিরা কি বলবে? বাকিরাও একই কথা বলবে। আমি তো তাই মনে করি যে বাকিদের একই কথা বলা উচিত, এবং আমরা সবাই আজকে যে বিষেধাগার করছি এটা সরকারের বিরুদ্ধেই করছি, বা সরকারের প্রতি আমাদের যে দাবিগুলো আছে সেগুলি তুলে ধরছি। আমরা তো সবাই জানি যে যেই রাষ্ট্রের আমাদের আকাঙ্ক্ষা ছিল, জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল, সেই রাষ্ট্র তো আমরা পাইনি। এবং আমাদের বলছেন যে 2জন ছাত্র উপদেষ্টা আছেন সরকারে, হ্যাঁ তারা আছেন, কিন্তু তারা তো উপদেষ্টা মণ্ডলীর মধ্যে তো তারা মাইনরিটি, তারা মাত্র 2জন। বাকি উপদেষ্টা মণ্ডলী সবাই যদি একটা ডিসিশন নেয়, সেখানে তাদের আসলে কতটুকু ভূমিকা থাকে সেটাও তো আমাদেরকে দেখতে হবে। সুতরাং আমাদের এই লড়াইটি চলবেই। জি, রমিন ফারহানা, একদম শেষ সময়
30 সেকেন্ডও মনে হয় সময় দিতে পারবো না। ছোট্ট একটা ঘটনা বলি। শুক্রবার সাতক্ষীরা শ্যামনগর পৌরসভা শাখা বিএনপির কাউন্সিলে জাল ভোট দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। হামলায় পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক সহ অন্তত 8 জন আহত হয়েছেন। বিএনপি নিজেদের মধ্যে কাউন্সিলে জাল ভোটের অভিযোগ উঠেছে। জাতীয় নির্বাচন কিংবা কোনো প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হলে আপনারা কি করবেন? আমাদের সামনে যে নির্বাচনটি অপেক্ষা করছে সেই নির্বাচনে বিএনপিকে একটা বিশাল থ্রেট হিসেবে দেখা হচ্ছে। কেন দেখা হচ্ছে? বিকজ মনে করা হচ্ছে বিএনপি একাই এত বেশি আসনে জিতে যাবে যে পরবর্তীতে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতাতে একেবারে 3/4 মেজরিটি হয়তো পার্লামেন্টে পাবে, এবং যেখান থেকে অন্যান্য দল আশঙ্কা করছে যে হয়তোবা বিএনপি তার এই মেজরিটিকে ইউজ করে অনেক কিছু করে ফেলবে। সো বিএনপির সামনে যে নির্বাচন আছে তাতে আমার মনে হয় না জাল ভোটের কোনো প্রয়োজন বা প্রশ্ন আসে। এটা তখনই প্রয়োজন পড়ে যখন আদার সাইডে এমন কেউ থাকে যেখানে খুবই হাড্ডাহাড্ডি লড়াইয়ের ব্যাপার থাকে। নেক্সট নির্বাচনে বিএনপি সেরকম কিছু হবে বলে মনে করি না।